আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের বিশেষ গাইডলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা মূলত বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই তিনটা সাবজেক্টে তোমরা কিভাবে সহজেই খুব ভালো করতে পারবা তার একটি সুন্দর গাইডলাইন দিব। এই গাইডলাইনটি হচ্ছে আমাদের একটা অ্যানালাইটিক্যাল গাইডলাইন, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে দেখাবো যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, আর কিভাবে তোমরা এই প্রিপারেশনটা নিবা সেটারও ডিটেলস একটা নির্দেশনা তোমাদের থাকবে ইনশাল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা এই ক্লাসটি ভালো করে দেখো, আশা করি তোমরা উপকৃত হতে পারবা। আর উপকৃত হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তো প্রথমে আমরা চলে আসি আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর গাইডলাইন নিয়ে। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের জন্য। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টা চ্যাপ্টার তোমাদের আছে ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে। এই 9টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের পার্টনারশিপ অ্যাকাউন্টে আবার 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে এডমিশন, একটা হচ্ছে রিটায়ারমেন্ট। তাহলে এই 9টা চ্যাপ্টারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা বলে নিই, আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ অধিকাংশ ম্যাথ কোশ্চেন কিন্তু ম্যাথ আসে। তাই তোমাদের যেটা করতে হবে, তোমরা যদি ভালো করতে চাও প্রত্যেকটা চ্যাপ্টারের ভালো করে কনসেপ্ট নিয়ে যেতে হবে। তাইলে আমরা গুরুত্ব দিব কোনগুলোর উপর, যেগুলো আমাদের সবচেয়ে বেশি আসে সেগুলোর উপর আমরা গুরুত্ব দিব। তাহলে সব চ্যাপ্টার দেখার দরকার কি? 4টা-5টা চ্যাপ্টার দেখলেই তো হয়? হ্যাঁ হয়, কিন্তু বর্তমান ন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্নভাবে কোয়েশ্চেনগুলো দেখা যাচ্ছে মেন বই থেকে করে, তারপর হচ্ছে বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেন করে, যেগুলো সাধারণত আমাদের অল্প ম্যাথ করলে কমন পড়ার সম্ভাবনা থাকে না। তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের করতে হবে হচ্ছে পুরো বইটা সম্পর্কে ভালো ধারণা নিতে হবে এবং বেসিক কনসেপচুয়ালি পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে তুমি যদি এই 8-9টা চ্যাপ্টার কমপ্লিট করে যেতে পারো, তাহলে দেখা গেল তোমার কাছে যদি 6টা-7টা ম্যাথ আসে, ওই 7টা ম্যাথ থেকে 2টা ম্যাথ যে 2টা তুমি পারো না ওটা ছেড়ে দিতে পারবা, তোমার কাছে অল্টারনেটিভ অপশন থাকবে। তাই আমি বলবো তোমাদেরকে পুরো বইয়ের সবগুলো কনসেপ্ট সম্পর্কেই নিয়ে যাওয়া ভালো। কারণ হচ্ছে 3টা ম্যাথ কঠিন আসলেও আর বাকি 3টা ম্যাথ বা 4টা ম্যাথ কিন্তু সহজ আসে। তো যেই চ্যাপ্টারগুলো থেকে সহজ আসবে সেই চ্যাপ্টারগুলো তুমি অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন আমরা দেখি প্রথমে এই বইয়ে মূলত ম্যাথ আসার পসিবিলিটিটা কিরকম। প্রথমটা হচ্ছে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস। এই রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস হচ্ছে তোমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিবিএ ফার্স্ট ইয়ারে যা পড়েছো তার যে অ্যাকাউন্টিং প্রসেসটা, জার্নাল, লেজার, অ্যাডজাস্টিং, ওয়ার্কশিট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই জিনিসগুলো নিয়ে মূলত এখানে এই চ্যাপ্টারটা গঠিত হয়েছে। তার মানে তোমাদের ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং এর যে জাবেদা, খতিয়ান, রামিল এগুলো সম্পর্কে তোমার যদি স্বচ্ছ ধারণা থাকে, তাহলে এখান থেকে তুমি একটা ম্যাথ কমন পাবা। সাধারণত এখানে আমরা দেখি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসাবটা প্রতি বছরই প্রায় আসতে দেখা যায়। তাহলে এখানে দেখো এই চ্যাপ্টার থেকে 16 সালে 14 মার্চের কোয়েশ্চেন আসছে, 17-তে 14, 18-তে 10, 19-এ 10, 20 সালে আসছে 4, 21-এ 14, 22-এ 14, 23-এ 14। তার মানে এখানে খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। তাহলে এখানে তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ভালো করে করতে হবে এবং পার্ট বিতে যে ম্যাথগুলো আসে প্রিভিয়াস ইয়ার আসছে ওই কনসেপ্ট অনুযায়ী এগুলো তোমাদের রিভাইজ করতে হবে। তারপর 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্লান্ট অ্যাসেট এন্ড ন্যাচারাল রিসোর্সেস। এখান থেকেও প্রতি বছর প্রায় 14 মার্চের কোয়েশ্চেন আসতে দেখা যায়। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে সাধারণত ডেপ্রিসিয়েশন বের করার নিয়মগুলো, জার্নালগুলো, খতিয়ানগুলো এগুলো তোমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। তারপর হচ্ছে যখন কোনো সম্পত্তি রিপ্লেসমেন্ট করে, বিক্রি করে দেয়, এই জাতীয় কন্ডিশনগুলো তোমাদের দেখতে হবে। তারপর আছে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। এই অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট থেকে আমাদের এখানে শুধুমাত্র 2 বছর বাদ দিয়ে, এই একটা বছর বাদ দিয়ে প্রতি বছরই 10 মার্চের কোয়েশ্চেন আসে। বিগত 2টা বছরগুলোতে আমাদের এখানে দেখা গেল 14 মার্চের আসছিল বিগত বছরে। তাহলে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা তুলনামূলক অন্য চ্যাপ্টারগুলোর চেয়ে সহজ এবং সহজে শেষ করা যায় যদি তুমি ম্যাথগুলো বুঝতে পারো। বেসিক্যালি বুঝতে পারলে খুব সহজে এই চ্যাপ্টারটা তুমি শেষ করতে পারবা। তারপর আছে আমাদের 4 নাম্বার কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিজেন্সিস। এখান থেকে 10 মার্চের কোয়েশ্চেন মাঝে মাঝে মিস হয়ে যায়, কিন্তু প্রায় সময় 10 মার্চের আসতে পারে। এটাও তোমরা দেখতে পারো, এই চ্যাপ্টারটাও ছোট আছে। তারপর অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস। অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস, এখানে বন্ড ইস্যু সংক্রান্ত জার্নালগুলো বা বন্ড ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো দেখানো হয়। এই লেনদেনগুলো থেকেও আমাদের প্রায় দেখা গেল এই চ্যাপ্টার থেকে 10 মার্চের কোয়েশ্চেন প্রায় আমরা আসতে দেখি। 1 বছর 20 মার্চের কোয়েশ্চেন আসছিল, আবার 10 মার্চের কোয়েশ্চেনও আমরা আসতে দেখি।
তাহলে এটাও আমাদের জন্য দেখা গেল গুরুত্বপূর্ণ, প্রতি বছরে আসে। তারপর পার্টনারশিপের একটা সমীকরণ আছে, দেখো 1 বছর যদি রিটায়ারমেন্ট আসে আর 1 বছর এডমিশন, 1 বছর রিটায়ারমেন্ট আর 1 বছর এডমিশন, 1 বছর রিটায়ারমেন্ট আর 1 বছর এডমিশন, 1 বছর রিটায়ারমেন্ট আর 1 বছর এডমিশন। তাহলে আমরা বলতে পারি এই বছর 24 সালও কিন্তু আমাদের রিটায়ারমেন্টটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে 10 মার্চের জন্য মূলত রিটায়ারমেন্টটা করবা, আর পার্ট বি এর জন্য এডমিশন রিটায়ারমেন্ট দুইটাই করবা। কিন্তু এখানে আরেকটা সমস্যা হচ্ছে, তুমি যদি ভালো করে এডমিশন না বুঝো তাহলে রিটায়ারমেন্টটা শুধুমাত্র তোমার বোঝা একটু কষ্টকর। তো এডমিশনের কিছু ম্যাথ ভালো করে করবা, মানে দেখে তারপর তুমি রিটায়ারমেন্টে গিয়ে খুব ভালো করে রিটায়ারমেন্টটা আয়ত্ত করে নিবা। তারপর আছে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লো থেকে প্রতি বছরে আমাদের 10 মার্চের কোয়েশ্চেন আসে এবং 4 মার্চের মাঝামাঝি আসে। প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট, এটা শুধুমাত্র 1 বছর 4 মার্চের কোয়েশ্চেন আসছিল। আর অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট টু ব্যাট, এই ব্যাট থেকে প্রতি বছরে আমাদের দেখা গেল 14 মার্চের কোয়েশ্চেন আসছে, কিন্তু বিগত 2 বছর ব্যাট থেকে কোনো কোয়েশ্চেন আসেনি। এখন আমি দেখাবো তোমাদেরকে থিওরি রেশিওটা। থিওরি রেশিওটা দেখো, থিওরি এই বছর 16 সালে 12 10 12 10 12 10 16 10 16 10 12 কোনো থিওরি আসে নাই, 12 10 12 10। তার মানে ওভারঅল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল পার্ট, আমি একটু আমাদের এটা কালারটা পার্ট বি, এই পার্ট বি তে দেখা গেল আমাদের 3টা বা 4টা থিওরি আসে। তার মানে 4টা থিওরি আসলে 4টা ম্যাথ আসবে, 3টা থিওরি আসলে 5টা ম্যাথ আসবে। তাহলে পার্ট বি তে তোমার যদি ভালো করতে হয় অবশ্যই 1টা বা 2টা থিওরি লেখার মতো ব্যাকআপ তুমি নিয়ে যেতে হবে। এখন এই 1টা 2টা থিওরির জন্য আমরা কি করব, আমরা বিগত বছর 2012 সাল থেকে যতগুলো থিওরি আসছে পার্ট বি তে সবগুলো থিওরি যদি পড়ে যায় আশা করি আমরা 1টা 2টা থিওরি কমন পেয়ে যাব। তাহলে এখানে তোমার প্রেশারটা একটু কমে গেল। আর পার্ট সি তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো বছরই 10-এর বেশি থিওরি আসে নাই। তার মানে এখানে আমাদের 1টা থিওরি আর 7টা ম্যাথ আসে, 1টা থিওরি আসবে 7টা ম্যাথ আসবে। তো পার্ট সি এর জন্য তোমার দেখা গেল অত বেশি থিওরি পড়ার প্রেশার নাই, ওখানে তোমার ম্যাথমেটিক্যাল গুলো অ্যানালাইসিস করে গেলে বা ম্যাথমেটিক্যাল টার্মস গুলো যদি ভালো করে আয়ত্ত করে যাও তাহলে তোমার এখানে খুব ফুল অ্যান্সার করতে পারবা। এই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর গাইডলাইন। তাহলে এটা ফলো করে তোমাদের কি করতে হবে, আগাতে হবে। এখন আমি তোমাদেরকে এটা সিরিয়াল করে দিব যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা আগে করবা। এই সিরিয়ালটা করেছি আমি গুরুত্বের ভিত্তিতে এবং তোমাদের জন্য সহজ হবে সেই ভিত্তিতে। এখন এই সিরিয়ালটা কেন করলাম, অনেকে এসে বলতেছে স্যার আমাকে কয়টা চ্যাপ্টার একটু কমাই দেন না, আমার এই সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি পড়াশোনা করতে পারিনি, তাহলে কয়টা চ্যাপ্টার কমাই দেন না। এই যে কমানো বাড়ানো, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবার জন্য মূলত এই গাইডলাইনটি। এখানে আমি দেখো প্রথমে 1 নম্বরে রাখছি এই চ্যাপ্টারটা, রিভিউ চ্যাপ্টারটা। কেন এটা আমরা 1 নম্বরে রাখছি, কারণ এটা তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, তো এটা তোমাকে রিভাইজ দেওয়া খুব সহজ তোমার জন্য, এই জন্য এটা 1 নম্বরে তোমরা প্রিপারেশন হিসাবে রাখবা। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভেস্টমেন্টটাকে রাখলাম, যেটা সহজে শেষ করা যায়। 3 নম্বরে রাখবা হচ্ছে ক্যাশ ফ্লোটাকে। 4 নম্বরে আমরা রাখবো হচ্ছে প্লান্ট অ্যাসেট। এই 4টা, তারপর আছে আমাদের 5 নম্বরে আছে লং টার্ম লাইবিলিটিস। এই 5টা চ্যাপ্টার তোমরা অবশ্যই সবাই করে যাবা, সবাই 5টা চ্যাপ্টার করে যাবা। এরপর যারা ভালো করতে চাও, মানে যারা এটা কোনো রকম পাস করতে চাও তাদের জন্য, আর যারা খুব ভালো করতে চাও তাদের জন্য এবার সিরিয়ালটা আমাদের আসবে। সিরিয়ালটা কি আসলো, 6 নম্বরে আসলো আমাদের রিটায়ারমেন্ট আসবে, তারপর আমাদের 7 নম্বরে হচ্ছে ব্যাটটা দেখবা তোমরা, 8 নম্বরে দেখবা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, আর 9 নম্বরে দেখবা হচ্ছে এডমিশন। এই হচ্ছে আমাদের সিরিয়াল। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি যদি পারো 4টা তোমার ক্যাপাবিলিটি, তুমি 4টা করো, প্রথম 4টা করো। তারপর যদি মনে করো যে না আমার আর একটু ভালো করা দরকার, তুমি 5টা করো, 5 নম্বর পর্যন্ত যাও। তারপর যদি তুমি আরো দরকার তুমি 6 নম্বরে যাও, আরো দরকার তুমি 7 নম্বরে যাও, এভাবে তুমি কন্টিনিউ করতে থাকো। এখন কেউ আইসা আমি পারি বা আমার সময় আছে সবকিছু, আমি প্রথম 4টা করলাম, 4টা করে আমার মন মতো পারলাম না আমি, তাহলে এটা লাইবিলিটি তোমার। আমি তোমাদের এখানে লিস্ট করে দিয়েছি, যার যেটুক ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী তুমি টার্গেট সেট করবা। তুমি খুব ভালো করতে চাইলে তুমি সব চ্যাপ্টার করবা। তারপর যদি মনে করো যে না আমি পারতেছি না, আমার কোনো কিছু করার নাই, আমি পারবো না, তাহলে তুমি এখান থেকে কমায় না, তুমি 4টা 5টা 6টা যে কটা পারো তুমি করো, ঠিক আছে? তাহলে এখানে আর তোমাকে আলাদা করে গাইডলাইন করার কিছু করার নাই। নেক্সট আসা আমরা দেখবো বিজনেস স্ট্যাটিস্টিক্স বা ব্যবসায় পরিসংখ্যান। এই ব্যবসায় পরিসংখ্যান আমাদের চ্যাপ্টার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা।
11টা চ্যাপ্টার আছে। এই 11টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি তোমাদের 3টা চ্যাপ্টার মাস্ট করে ফেলতে হবে, আগে মনে রাখবা। 11টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে 3টা চ্যাপ্টার, এই চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 3, এই 3টে চ্যাপ্টার অবশ্যই সবার করতে হবে। কেন? এই চ্যাপ্টার 3টা ভালো করে তুমি যদি আয়ত্ত করতে পারো, তোমার পরিসংখ্যান অর্ধেক সহজ হয়ে গেছে। কারণ পরিসংখ্যানটা এমনই, এটা একেবারে চেইনের মতো, যে তুমি এই 3টা চ্যাপ্টার সিরিয়ালে করবা। প্রথমটা ডাটা ইন্ট্রোডাকশন, তারপর সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন। এইখান থেকে তুমি 2-3টা ম্যাথ অবশ্যই কমন পেয়ে যাবা। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছরই ম্যাথ আসে 10 মার্কসের। এক বছর শুধু মিস হয়েছে, এখানে 2 বছর মিস হয়েছে, তারপর এখানে 1 বছর মিস হয়েছে, কিন্তু এখান থেকে সাধারণত প্রতি বছরই ম্যাথ আসে। তার মানে আমরা ধরতে পারি এই 3টা চ্যাপ্টার যদি কেউ করে, সে 2টা ম্যাথ পাবে পার্ট সিতে, মাস্ট বি, আর পার্ট বিতে তো আছেই। এরপর আমরা দেখব যে মোমেন্টস এন্ড সিকোয়েন্স, কোরিলেশন, রিগ্রেশন, এই 2টা চ্যাপ্টার কিন্তু খুব সহজে সলভ করা যায়। তার মানে 4 নম্বরে এটা, 5 নম্বরে এটা। এই 5টা চ্যাপ্টার যারা করে যাবা, তারা মিনিমাম 3টা থেকে 4টা ম্যাথ কমন পাবা কোন নিশ্চিন্তে। এই 5টা চ্যাপ্টার করে গেলে 3 থেকে 4টা ম্যাথ কমন পাওয়া পরীক্ষার হলে খুব সহজ। এই 3টা 4টা ম্যাথ চ্যাপ্টার করতে বেশি সময় লাগে না। এখন তোমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা পরিসংখ্যানটা শুধুমাত্র সূত্রের লিস্ট ধরে ধরে মুখস্থ করে ম্যাথ করি। তুমি যদি সূত্রের লিস্ট ধরে ধরে মুখস্থ করে ম্যাথ করো, পরীক্ষার হলে গিয়ে তোমার তালগোল পাকাই ফেলবা। তোমাকে দেখতে হবে যে ম্যাথের ক্যাটাগরি কিরকম। ক্যাটাগরি ধরে ধরে যখন তুমি করবা, একটা ক্যাটাগরি ম্যাথ থেকে যদি তুমি এই সবগুলো চ্যাপ্টারের ম্যাথ করা শিখতে পারো, কারণ কি পরিসংখ্যান বইটা খুললেই দেখবা যে প্রত্যেকটা ম্যাথ একই রকম। কারণ কোয়েশ্চেন এক, প্যাটার্ন এক, তথ্য এক, শুধু রিকোয়ারমেন্ট ভিন্ন। তাহলে তুমি ম্যাথের প্যাটার্ন ধরে ধরে যদি রিকোয়ারমেন্ট সলভ করা শিখো, তোমার জন্য দেখবা যে পরিসংখ্যান সহজ হয়ে গেছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ইজি অ্যাকাউন্টিং এর যে ফ্রি ক্লাসেস গুলো আছে, ওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমরা যে স্টাইলে ম্যাথ গুলো করাইছি, তোমাদের তো সূত্রের প্যারা নিতে হয় না, তোমরা নিজেরাই কোয়েশ্চেন প্যাটার্ন ধরে ধরে ম্যাথ গুলো করতে পারো। এবার আসি আমরা তারপর প্রবাবিলিটি, এটা একটু তোমাদের জন্য জটিল প্রক্রিয়া। তারপর ইন্ডেক্স নাম্বার, এটাও খুব সহজ চ্যাপ্টার। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটাও দরকার না অত বেশি। হাইপোথেসিস, এটা যদি তুমি বুঝে করতে পারো সহজ, আর যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে একটু কঠিন। এখান থেকে 10 মার্কসের ম্যাথ আসে। তারপর থিওরিতে দেখি আমি, এখানে দেখো 16 ম্যাথ 0, 16 ম্যাথে আসে নাই থিওরি, সিতে আসে নাই। বিতে 8 আসছে, সিতে 20 আসছে। এখানে 12, এখানে কোনো ম্যাথ আসে নাই, থিওরি আসে নাই। পার্ট বিতে 12 আসছে, সিতে 10 আসছে। তাহলে এখানে ওভারঅল আমরা কি বলতে পারি? ওভারঅল আমরা বলতে পারি পার্ট বিতে 4টা থেকে 3টা থিওরি আসতে পারে। তাহলে পার্ট বিতে 4টা ম্যাথ, 4টা থিওরি, 5টা ম্যাথ, 3টা থিওরি, এইভাবে আসবে। তার মানে পার্ট বি এর জন্য তোমাকে মাস্ট বি থিওরি পড়তে হবে। থিওরি না পড়লে তুমি পার্ট বি পারবা না। এখন তুমি যেটা করবা সেটা কি করবা দেখো, তোমাদের তো এই বিজনেস পরিসংখ্যানটা কি করতে হবে? ইংরেজিতে লিখতে হবে। তাহলে একটু কঠিন হয়ে যায়, তাই না? তাহলে তুমি যদি পার্ট বি এর জন্য খুব ভালো করে থিওরিগুলো ভালো করে পড়ো, পার্ট বি এর যে থিওরিগুলো আছে, পার্ট সি এর জন্য তোমার থিওরির প্রেশার অনেকটাই কমে যাচ্ছে। কারণ পার্ট সি তে তোমার ম্যাথ আসবে 6 থেকে 7টা, আর থিওরি আসবে 2 থেকে 1টা। অর্থাৎ 6টা ম্যাথ, 2টা থিওরি, 7টা ম্যাথ, 1টা থিওরি। তা আমরা যদি ধরি যে 7টা ম্যাথ আসবে, 1টা থিওরি আসবে, আমি তো 2টা ম্যাথ ছেড়ে দিতে পারবো, আমার দরকার 5টা ম্যাথ। এবং এখান থেকে ভালো ম্যাথ কমন পড়ে কিন্তু পরিসংখ্যানে। একটু টেকনিক্যালি শিখতে পারলে, নিয়মগুলো বুঝতে পারলে খুব সহজে তুমি এখান থেকে 5টা ম্যাথ কমন ফলাতে পারবা। তাহলে পার্ট সি এর জন্য তোমার দেখা গেল একটা থিওরির প্রিপারেশন নিয়ে গেলে তোমার জন্য যথেষ্ট। এই জন্য তুমি প্রিভিয়াস ইয়ার আসা থিওরিগুলো একটু পড়ে নিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ম্যাথ চ্যাপ্টার তোমার সবই দেখে দিতে পারলে তোমার পরীক্ষার হলে বসে থাকতে হবে না। এই ক্ষেত্রে আমরা সিরিয়াল দিয়েছি কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা কোন কোন চ্যাপ্টারগুলো আগে করবা। এটা আমি আবারও বলতেছি, এটা নির্ধারণ করেছি আমরা কোন কোন চ্যাপ্টারগুলো আগে করলে ধারাবাহিকভাবে তুমি শেষ করতে পারবা এবং খুব সহজেই তুমি এই কোর্সটা কমপ্লিট করতে পারবা। প্রথমে হচ্ছে আমরা 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার, তারপর হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। এটা করার পর তোমরা চলে যাবা কোরিলেশন অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস। এই 5টা চ্যাপ্টার মাস্ট বি তোমাকে করে পরীক্ষার হলে যেতে হবে। একেবারে যদি না পারো, তুমি কিচ্ছু করতে না পারলেও এই 5টা চ্যাপ্টার করে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। আর এই 5টা চ্যাপ্টার একটার সাথে একটা মিল আছে। খুব সুন্দর করে তুমি রিকোয়ারমেন্ট গুলো বুঝতে পারলে এই চ্যাপ্টার গুলো করতে পারবা। তারপর 6 নম্বরে গিয়ে তুমি দেখবা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার। এটাও খুব সহজ। এই 6টা চ্যাপ্টার করলে তোমাদের মোটামুটি 3-4টা ম্যাথ এমনি কমন পেয়ে যাওয়া। তারপর আছে আমাদের 7 নম্বরে দেখবো মোমেন্ট এন্ড সিকোয়েন্স, তারপর দেখবো টেস্ট অফ হাইপোথেসিস, তারপর আমরা দেখবো যে প্রবাবিলিটি, তারপর আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটা আমরা দেখবো।
এইভাবে যদি আমরা এই চ্যাপ্টারগুলো থেকে অ্যানালাইসিস করে পড়তে পারি বা সিরিয়াল করে পড়তে পারি, আশা করি তোমার আর সমস্যা হবে না। যেই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসে কিন্তু একটু কঠিন তুলনামূলক, ওগুলো আমরা পরে রেখেছি, আর যেগুলো সহজ এবং ম্যাথও আসে কমন, ওগুলো আমরা শুরুর দিকে রাখার চেষ্টা করছি। তো আশা করি তোমরা এই গাইডলাইনটা বুঝতে পারছো। এরপর আমরা দেখব ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এই ট্যাক্সেশন ইন বাংলাদেশের মধ্যে আমাদের বেস্ট কিছু থিওরি আসে। এই থিওরি রেশিওটা আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা অবাক হয়ে যাবা। এখানে দেখো 20-40 20-40 20-40 20-40, তার মানে এখানে আমরা বলতে পারি যে আমাদের ম্যাথ 50-50, চারটা পার্ট বিতে চারটা থিওরি, পার্ট সিতে চারটা থিওরি আসে, আবার ম্যাথও চারটা আসে। তার মানে এখানে 50-50 ম্যাথ আর থিওরি রেশিও, ম্যাথ আর থিওরি রেশিও 50-50। এবার টেক্সটে যদি তুমি থিওরি না পড়ো, তোমার পক্ষে ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব না। আমাদের অনেকের একটা বদ অভ্যাস আছে, আমরা খুব পরিশ্রম করি ম্যাথমেটিক্যাল টার্মসগুলোর জন্য, বাট থিওরিগুলোর জন্য আমরা পরিশ্রম করি না। টেক্সটে যদি তুমি থিওরির উপর ভালো করে প্রেশার না দাও, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা না। আর যদি একটু টেক্সটের মধ্যে তুমি যদি থিওরির উপর প্রেশার দাও, তাহলে খুব সহজেই তুমি একটা ভালো মার্কস তুলতে পারবা টেক্সট সেশনে। এখন এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্যাল, যেগুলোতে ম্যাথ করতে হয়, যেমন চাকরি হতে হয়, ভাড়া হতে হয়, কৃষি হতে হয়, ব্যবসা হতে হয়, মূলধনে হতে হয়, আর্থিক পরিসম্পদ হতে হয়, অন্যান্য উচ্চ হতে হয়। এইগুলো সবগুলো হচ্ছে মূলত এই একক ব্যক্তির কর নির্ণয়ের আয়। অর্থাৎ একজন ব্যক্তি যখন কর দিতে যাবে, তার তো অনেকগুলো আয়ের সোর্স থাকে, সেই সোর্স গুলো হচ্ছে এখানে আলোচনা হয়েছে। তার মানে তুমি যদি 1 থেকে 7 পর্যন্ত এটা কমপ্লিট করতে না পারো, তাহলে তুমি একক ব্যক্তির কর নির্ণয়টা সহজেই তুমি বুঝতে পারবে না। এরপর অংশীদারি ফার্মের আয়, কোম্পানির আয়, মূল্য সংযোজন কর, এই 4টা তোমাদের কাছে আছে। এখন এইগুলোর থেকে যদি তুমি এই 7টা না পারো, তাহলে কিন্তু তুমি একক ব্যক্তির কর নির্ণয়ে 10 মার্কসের যে কোয়েশ্চেন আসবে, সেটা তুমি ভালো করে আয়ত্ত করতে পারবা না। এবার তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে, এখন যে একক ব্যক্তির কর দায় নির্ণয়টা, এটা আমাদের একটা বিশাল লম্বা প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে। নতুন নিয়মে এটা খুব লম্বা প্রসেস, অনেকে এটা আমরা আয়ত্ত করতে পারি না, বা অনেকের একটু কঠিন মনে হয়, অনেকের কষ্ট মনে হয়। তাহলে আমি তোমাদেরকে বলবো, ট্যাক্সের ক্ষেত্রে তোমরা বেশি বেশি থিওরির উপর জোর দিবা, খুবই বেশি থিওরির উপর জোর দিবা। আবারও বলতেছি, ট্যাক্সে তোমরা থিওরির উপর অতিরিক্ত জোর দিবা। ট্যাক্সে মোটামুটি ভালো করে তোমরা থিওরি পড়বা। এটা আমার কথাটা কাজে লাগবে কখন? তুমি যখন পরীক্ষার হল থেকে বেরোবা, তখন তুমি দেখবা যে আসলে স্যার বলছিল কথা সত্য। ঠিক আছে? এখন এখানে আমরা কোন চ্যাপ্টারগুলো আগে করব? ঠিক আছে, এখানে আমরা প্রথমে করব হচ্ছে চাকরি হতে আয়, তারপর হচ্ছে আমরা ভাড়া হতে আয়, তারপর আমরা দেখবো হচ্ছে এই যে একক ব্যক্তির কর নির্ণয়, তারপর দেখবো হচ্ছে অংশীদারি, তারপর দেখবো হচ্ছে কোম্পানি, তারপর আমরা চলে যাব মূল্য সংযোজন কর। এখন এই 5টা চ্যাপ্টার, এখন এগুলো না করলে তো আসলে এটা ভালো বোঝা যাবে না। তাহলে কেন এটা এগুলোর বাদ দিয়ে আমরা এটা দিলাম? বুঝে গেছে ব্যাপারটা? এটা দিছে হচ্ছে আমাদের 10 মার্কসের যে কোয়েশ্চেন আসার সম্ভাবনা, এখানে এই 4টা থেকে 10 মার্কসের কোয়েশ্চেন প্রায় প্রতি বছরই আসে। মূল্য সংযোজন কর, একক ব্যক্তি, অংশীদারি, কোম্পানি। বুঝতে পারছো? এরপর তোমার এই যে চাকরি হতে হয় এবং ভাড়া হতে হয়, এগুলো থেকেও 10 মার্কসের কোয়েশ্চেন সেট হয় মাঝে মাঝে। এই 6টা চ্যাপ্টার থেকে সাধারণত 10 মার্কসের কোয়েশ্চেন আসে, এই জন্য এই 6টা চ্যাপ্টার আমি আগে রেখেছি। তাহলে কি করতে হবে আমাদের করতে হবে হচ্ছে, আমরা প্রথমে ধারাবাহিকভাবে এই সবগুলো চ্যাপ্টার করে নিব, তারপর একক ব্যক্তি দেখবো, তারপর অংশীদারি, কোম্পানি, মূল্য সংযোজন কর দেখবো। এখানে তোমাকে অংশীদারি, কোম্পানি আর মূল্য সংযোজন কর, এই 3টা সবচেয়ে সহজে তুমি করতে পারবে এবং এখান থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসে। আর বাকিগুলো থেকে তোমার দেখা গেল 4 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। একক ব্যক্তি না আইসা চাকরি হতে আয়ও কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। তো সেই জন্য চাকরি হতে আয়, ভাড়া হতে আয় আর একক ব্যক্তি কর নির্ধারণ, এই 3টা করবা। কিন্তু একক ব্যক্তি কর নির্ধারণ করার আগে তুমি এই চ্যাপ্টারগুলোকে একটু ভালো করে নলেজটা নিয়ে নিবা। তার মানে মোটামুটি ট্যাক্সে দেখা গেল যে আমি যদি ভালো করতে চাই, আমাদের কোনো চ্যাপ্টারই বাদ দিতে পারবো না। কোনো চ্যাপ্টারে কিন্তু কি দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। তোমার এখানে একটা চেইন অফ কমান্ড, একটার সাথে একটা লিঙ্ক আপ করে দিতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আর যদি তুমি করতে পারবা, খুব সহজেই তুমি ট্যাক্সের ম্যাথগুলো অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। আবারও ক্লিয়ার, ট্যাক্সে যদি ভালো করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মাস্ট বি থিওরি পড়তে হবে। এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তো এটা আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের অনলাইন কোর্স নিয়ে তোমাদের সাথে কিছু কথা। আমাদের এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ,
এই তিনটারই আমাদের অনলাইন কোর্স রয়েছে। তোমরা এগুলো সিঙ্গেল সাবজেক্ট চাইলে আমাদের কাছে পড়তে পারো, আর কম্বাইনলি যদি পড়ো তাহলে 2000 টাকা দিয়ে ফুল কোর্সটাই তোমরা আমাদের সাথে করতে পারবা। আমাদের কোর্সের মধ্যে সাধারণত আমরা স্লাইড শুট, রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের দিয়ে দিই এবং এক্সাম পর্যন্ত তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে থাকি। যে কোনো স্টুডেন্ট যে কোনো সমস্যা যে কোনো সময় আমাদের সাথে আলোচনা করে সলভ করে নিতে পারে। অর্থাৎ তুমি ধরো এখন পড়তে বসছো, তোমার একটা জিনিস সমস্যা, তুমি আমাদের নির্দিষ্ট প্রসিডিউর ফলো করে আমাদেরকে প্রশ্নটা পাঠালে আমরা সেটা তোমাকে সলভ করে দিব। হতে পারে সেটা আমি তোমাকে মেসেজের রিপ্লাইয়ের মাধ্যমে, হতে পারে সেটা ভিডিও মেকিং এর মাধ্যমে, হতে পারে সেটা কলের মাধ্যমে, যে কোনোভাবেই হোক আমরা এটা সলভ করে দেবো তোমাকে। তো এই পদ্ধতিতে আমরা আমাদের কোর্সটাকে কমপ্লিট করতে পারি। তো আশা করি আমাদের ইজি অ্যাকাউন্টিং বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা আমাদের ডেমো ক্লাসগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারো অনলাইন কোর্সে। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।